আসসালামু আলাইকুম। পলিটিকের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো আজকে আমরা কথা বলবো ম্যাথমেটিক্স 1 এর প্রথম অধ্যায়ে ক্রেমার্সের রুলসের সাহায্যে বা নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধান করার যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে। তো আমরা আজকে শুধুমাত্র একটি ম্যাথ সমাধান করব ক্রেমার্সের রুলসের সাহায্যে বা নির্ণায়কের সাহায্যে। আর এই একটি ম্যাথ সমাধান করার মাধ্যমে এই অধ্যায়ে এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে বা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সবগুলোই কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। তো এরকম সমীকরণের একটা ম্যাথ আমি উঠাই রাখছি, দেখো। তো এটা সমাধান করার মাধ্যমে কিন্তু বইয়ের যতগুলো এই রিলেটেড ম্যাথ আছে সবগুলো কিন্তু কভার করে দিব। তো কথা হচ্ছে এই সমীকরণ সমাধান করতে হলে আমার কিছু বেসিক ইনফরমেশন জানা লাগবে আর মাত্র কয়েকটা সূত্র জানা লাগবে। ওকে, তো সেগুলো কি আগে সেগুলো দেখে আসি, তারপরে সরাসরি ম্যাথে চলে যাব। তো বেসিক ইনফরমেশনের ভিতরে আছে, তোমরা অবশ্যই জানো কোনো সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলে আমার কি করতে হয়, ওই সমীকরণে যে চলকগুলো থাকে সেগুলোর মান বের করতে হয়। কেননা সমীকরণে অবশ্যই চলক থাকে, যে চলকগুলোর মান আমরা জানি না বা পরিবর্তনশীল যে কোনো কিছু হইতে পারে, তো সেই মানগুলো বের করে নিয়ে আসা মূলত কি সমীকরণ সমাধান করার উদ্দেশ্য। তো এই যে আমি একটা মেথড রাখছি, এখানে দেখো তিন ধরনের চলক আছে, একটা এক্স, ওয়াই এবং জেড। এই তিনটা চলকের মান যদি তুমি বের করে নিয়ে আসতে পারো তাহলে কি তোমার এই সমীকরণটি সমাধান হয়ে যাবে এবং এই ম্যাথটিও সমাধান হয়ে যাবে, যা তোমাদের রচনামূলকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা রচনামূলকে 8 মার্কের জন্য এসে থাকে, তুমি যদি এটা পারো তাহলে ইজিলি 8 মার্ক নিয়ে নিতে পারবে পরীক্ষায়, বুঝছো? তো এটা যদি সমাধান করতে চাও তাহলে তোমার এই এক্স, ওয়াই এবং জেড এই তিনটা যে চলক আছে এই চলকের মানগুলো বের করে নিয়ে আসতে হবে। তো এই তিনটা চলকের মান বের করার ক্ষেত্রে তোমার তিনটা সূত্র আমাদের জানা লাগবে। তো সেগুলো কি? প্রথম সূত্র, এক্স সমান ডিএক্স ডিভাইডেড বাই ডি। অর্থাৎ প্রথমে তুমি এই চলকের এক্স এর মান বের করবা, সো এক্স এর মান বের করার ক্ষেত্রে এক্স ইকুয়াল ডিএক্স ডিভাইডেড বাই ডি এই সূত্রটা অ্যাপ্লাই করবা। এরপরে তুমি যখন ওয়াই এর মান বের করবা তখন সূত্র হবে তোমার জন্য ডিওয়াই ডিভাইডেড বাই ডি। এরপরে তুমি যখন জেড বের করবে এই দুটো সূত্রের সাথে সিমিলারলি তুমি কি বলতে পারো, জেড ইকুয়াল ডিজেড ডিভাইডেড বাই ডি। এখন তুমি যদি এক্স ওয়াই বা জেড যেটাই বের করতে চাও কেন তোমার এই ডি এর মান লাগবে ডিজেড ডিওয়াই ডিএক্স এর মান লাগবে। ডি যেহেতু সবার ক্ষেত্রে আছে সর্বজনীন, তো তোমার সবার আগে কাজ হবে এই ডি এর মান বের করে নিয়ে আসা। এরপরে তোমার বাকি থাকে এক্স এর ক্ষেত্রে ডিএক্স এর মান, ওয়াই এর ক্ষেত্রে ডিওয়াই এর মান, জেড এর ক্ষেত্রে ডিজেড এর মান। এরপরে তুমি পর্যায়ক্রমে ডিএক্স ডিওয়াই ডিজেড এর মানগুলো বের করবা। এই মানগুলো যদি তুমি বের করে নিয়ে আসতে পারো দেন সূত্রতে বসাও, তাহলে খুব ইজিলি এক্স ওয়াই এবং জেড এর মান বের করে ফেলতে পারবা। তো সবার ক্ষেত্রে যেহেতু তোমার ডি আছে, ডি সর্বজনীন, তো আমার কাজ হবে সবার আগে কার মান বের করা, ডি এর মান বের করা। তো চলো ডি এর মান বের করে নিয়ে আসি। তো ডি জিনিসটা আসলে কি? ডি মূলত একটা নির্ণায়ক, এটা আমার বানিয়ে নিতে হবে। এই নির্ণায়কটা তোমার দেওয়া থাকবে না, তোমার বানিয়ে নিতে হবে। সেটা কিভাবে? ডি ডি ইকুয়াল, নির্ণায়কটা কেমন হবে? এখানে দেখো তো একটা মানে কলাম টাইপের আছে না, এটা 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম, এটা কিন্তু একটা নির্ণায়কের মানে ফরম্যাটে আছে। তো 1 নম্বর কলামে সবগুলো দেখো কি উপাদানগুলো আমার এক্স, 2 নম্বর কলামে সব উপাদানগুলো আমার কি ওয়াই, 3 নম্বর কলাম যদি এটাকে আমরা চিন্তা করি তাহলে সবকটা উপাদান আমি দেখতে পাই জেড। তো এদের এই যে সহগগুলো আছে না, এই সহগগুলো দিয়ে তোমার নির্ণায়ক বানাইতে হবে একটা। অর্থাৎ এই চলকের সহগগুলো দ্বারা যদি তুমি একটা নির্ণায়ক বানাইতে পারো সেই নির্ণায়ককে আমরা বলবো ডি। তাহলে 1 নম্বর কলামে দেখো এক্স এর সহগগুলো আছে, ক্লিয়ার? তো এই 1 নম্বরের যে এক্স এর সহগগুলো সেগুলো যদি আমি এই নির্ণয়কে 1 নম্বর কলামে বসিয়ে দিতে পারি তাহলে আমার 1 নম্বর কলাম গঠন হয়ে যাবে। এরপরে 2 নম্বরে আমার আছে ওয়াই, ওয়াই এর সহগগুলো এখানে 2 নম্বর কলামে বসিয়ে দিব। এখানে 3 নম্বরে আছে জেড, সো জেড এর যে সহগগুলো এখানে 3 নম্বর কলামে আমি সেই সহগগুলো বসিয়ে দিব। এবং এই চলকগুলো সহগ দিয়ে যে নির্ণয়কটা আমি পাইলাম সেটাকে আমরা কি বলবো, ডি। তো চলো সেটাই করি। এটাকে যদি আমরা 1 নম্বর কলাম চিন্তা করি তো এখানে এক্স এর সহগ ওয়ান ওয়ান ওয়ান, তিন ক্ষেত্রে কিন্তু আমার এক্স এর সহগ কি আছে, ওয়ান আছে। সো এই এক্স এর সহগ ওয়ান গুলো আমি এখানে বসাই দিই 1 নম্বর কলামে, ওয়ান ওয়ান। ওকে, এখন দেখো তো আমার 2 নম্বর কলামে কি আছে, 2 নম্বর কলামে ওয়াই আছে। সো ওয়াই এর যে সহগগুলো এখানে আমি 2 নম্বর কলামে বসাই দিব। প্রথম ক্ষেত্রে কি আছে, ওয়ান আছে, কিন্তু এখানে কি চিহ্নটা খেয়াল রাখতে হবে অবশ্যই। এখানে প্লাস ওয়ান ছিল দেখা বাম পাশে প্লাস দেওয়ার প্রয়োজন পড়ে না, তাই প্লাস দিই না, কিন্তু এখানে দেখো মাইনাস আছে কিন্তু। সো বি কেয়ারফুল থাকতে হবে এন্ড তোমার এখানে মাইনাস বসাইতে হবে। সো এখানে হবে মাইনাস ওয়ান। এরপরে দেখো তো ওয়াই এর সহগ আমার কি আছে, প্লাস টু। তারপরে ওয়াই এর সহগ প্লাস ওয়ান। এখন 3 নম্বর যে লাইনটা আছে এখানে দেখো আমার জেড এর সহগ আছে। এই সহগগুলো যদি আমি এখানে 3 নম্বর কলামে বসাই দেই তাহলে আমার কি হয়ে যাবে, এই নির্ণয়টা সম্পূর্ণ গঠন হয়ে যাবে। তো তাই করি, এখানে জেড এর মান কি হবে, প্লাস ওয়ান, এখানে কি মাইনাস ওয়ান, আর এইটাতে কি আছে দেখো তো মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। এই যে একটা নির্ণয় পাইলাম এটা কি আমার ডি। এখন এই নির্ণয়ের একটা এক্সাক্ট মান পাবা, সেটা কিভাবে, নির্ণয়কে সমাধান করার মাধ্যমে। তো নির্ণয়কে সমাধান কিভাবে করতে হয় এটা আমরা আগের ভিডিওতে দেখিয়ে আসছি তোমাদের। চাইলে যদি কেউ নতুন হয়ে থাকো তো আগের ভিডিও দেখে নিতে পারো, তাছাড়া যারা করছো তারা তো করছোই। এখন এই মানটা কিভাবে বের করতে হয় তাছাড়াও আমি একটু তোমাদের ডিটেলসে করাই দিব। তো প্রথম কাজ কি, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা উপাদানের মানে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটি কলমের প্রত্যেকটি উপাদানের মান বের করা। আর যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলমের প্রত্যেকটি উপাদানের মান বের করতে পারলেই কি আমার ও সম্পূর্ণ নির্ণায়কের মান বের করা হয়। তো আমরা প্রথম সারিটাকে টার্গেট করি। তো নিয়ম কি ছিল, প্রথমে ওই অবস্থানের চিহ্ন, তো এই উপাদানে যখন বের করবো এটার চিহ্ন কি ছিল আমার প্লাস, তো প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। এরপরে চিহ্ন সহ ওই উপাদান, চিহ্ন সহ উপাদান কত, প্লাস ওয়ান, তো প্লাস দেওয়ার যেহেতু দরকার নাই শুধুমাত্র ওয়ান বসাইলাম। দেন ওর সারি কলম আমরা কি করবো, বাদ দিয়ে দিব। সারি কলম বাদ দিলে কি থাকে, টু মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান। এরপরে আমার নিয়ম কি ছিল, অবস্থানের চিহ্ন, অবস্থানের চিহ্ন বসানোর পরে ওই যে উপাদান চিহ্ন সহ ওই উপাদানটা বসাইতে হবে। চিহ্ন সহ যদি আমি উপাদানটা বসাইলাম এরপরে আমার কাজ কি,
যে এই উপাদানের মান বের করতেছি সেই উপাদানের সারি এবং কলাম বাদ, সারি হলে 1 নম্বর সারি এবং 2 নম্বর কলাম বাদ, তাহলে থাকে কি দেখো তো 1 - 1, আর এদিকে থাকে 1 - 1। এরপরে আমার কাছে কি অবস্থানের চিহ্ন, অবস্থানের চিহ্ন কি প্লাস, এর অবস্থানের চিহ্ন কি প্লাস, আগের ভিডিওতে তোমরা দেখে আসছো। সো +1, এরপরে কি চিহ্ন সহ উপাদান, এর চিহ্ন কি প্লাস, সো প্লাস আমরা দেওয়ার দরকার নাই, ডিরেক্ট 1 বসাইলাম। দেন এই যে 3 নাম্বার যে কলাম এবং 1 নম্বর সারি বাদ দিয়ে দিব, তাহলে থাকে কি 1 2 1 1। এটা সমাধান করি 1 দিয়ে, এখানে আমি যেই মানই পাই না কেন এতটুকুতে তার সাথে যদি 1 গুণ করি এই মানটাই আসে না, সেম আসে না। সো আমি একে কোনো ক্যালকুলেশন করব না, সরাসরি এটাতে যাব। নিয়ম কি ছিল, আর গুণন, দেন একটা মাইনাস চিহ্ন, দেন আবার আর গুণন। তো 2 and -1 যদি আমি গুণ করি কি হয় -2, দেন একটা নিয়মের মাইনাস, আর 1 আর -1 গুণ করলে কি হয় আমার -1, আর ওই যে -1 আর এই মাইনাস কি হয়ে যাবে প্লাস, সো +1। এরপরে এই -1 আর এই মাইনাস কি হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস, আর 1 এর সাথে যাই গুণ করি না কেন এটা, সো এটাই আসবে। সো 1টাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে এই ভিতরে ক্যালকুলেশন করলে কি হবে আর গুণন 1 1 গুণ করলে কি হয় -1, দেন নিয়মের মাইনাস, দেন 1 আর -1 গুণ করলে হবে -1, সো ওই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে প্লাস, দেন 1। এরপরে প্লাস এই 1 এর সাথে যদি এটা গুণ করি সিমিলার রেজাল্ট আসবে। সো এই 1 এর কোনো ভ্যালু নাই এখানে, সো এটা কাজ করলাম না। তাহলে এখানে আর গুণ করলে কি হবে 1 এর সাথে 1 গুণ করলে 1, দেন নিয়মের মাইনাস 1 এর সাথে 2 গুণ করলে 2 -2। তাহলে কি পেলাম -2 and +1, এটা যদি ক্যালকুলেশন করি হয় কি -1 আর +1, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে 0। দেন -2 and +1, এটা ক্যালকুলেশন করলে হবে -1, তাহলে -1 and -1 এদের যদি যোগ করি তাহলে কি হবে -2 + 0, দ্যাট মিন্স -2। এই যে -2 পাইলাম, এটা আমার কিসের মান, ডি এর মান। তাহলে আমি এটা ক্যালকুলেশন করার মাধ্যমে মান বের করতে পারলাম কিসের, ডি এর মান। এখন ডি এর মান যেহেতু বের করতে পারছি, প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে হরটা বের করতে পারছি না, এখন আমার কাজ কি হবে পর্যায়ক্রমে লবটা বের করে নিয়ে আসতে হবে। তো আমি পাশে একটু লিখে রাখি, ডি সমান আমি পাইছি -2, এটা ডি এর মান। এখন প্রথমে আমি এক্স যে চলক আছে তার মানটা বের করব। তাহলে আমার এক্স এর মানে মান বের করার সূত্রটা কি ছিল, এক্স ইকুয়াল ডিএক্স ডিভাইডেড বাই ডি, যেখানে আমি ডি পেয়ে গেছি কত -2। এখন আমার বাকি আছে কি ডিএক্স বের করা। তো ডিএক্সটা কেমনে বের করবো সেটা দেখো। প্রথমে আমি নির্ণয়কটা কেমন পাইছিলাম সেটা একটু মিশাই ফেলছি, যদিও আরেকবার উঠে রাখি। ডি কেমন পাইছিলাম 1 1 1 -1 2 1, এদিকে পেয়েছিলাম 1 -1 -1। ওকে, তো এইগুলো আমার কি ছিল চলকের সাইড, ঠিক আছে। এই মানে ইকুয়ালের বাম পাশে যেগুলো আছে সেগুলো আমার কি সবগুলোই চলক, যার মান আমার পরিবর্তনশীল। কিন্তু ইকুয়ালের ডান পাশে যেগুলো আছে এগুলো কি দেখো তো, এগুলো সবগুলোই কিন্তু ধ্রুবপদ। এই যে 10 7 8 এগুলো কি ধ্রুবপদ, এর মানে কি তুমি চাইলেই 8 থেকে আর অন্য কিছু বানাইতে পারবা, কখনোই পারবা না। সো এটাকে আমরা ধ্রুবপদ বলি। তো এই যে ধ্রুবপদের একটা কলাম আমরা পাইছি না 10 7 8, এটা আমার কিসের কলাম, ধ্রুবপদের কলাম। এখন কথা হচ্ছে তুমি যদি ডিএক্স বের করতে যাও, এই যে প্রথমে তুমি ডি বের করছিলা, এখানে এক্স এর যে কলামটা আছে সেটাকে তুমি সরায়ে এই যে তোমার ধ্রুবপদের কলাম আছে এটা বসাই দিবা। ক্লিয়ার? অর্থাৎ তুমি হইতেছে ডিএক্স যখন বের করবা তখন এই যে ডি কলাম মানে নির্ণয় পাইছিলা, এখানে এটা কি ছিল আমার এক্স এর কলাম, এটা কি ছিল ওয়াই এর কলাম, এটা কি ছিল জেড এর কলাম। এই যে এক্স এর কলাম যেটা ছিল এই এক্স এর কলামটাকে তুমি আউট করে দিবা। আউট করে দেওয়ার পরে ওই যে ফাঁকা জায়গা একটা তৈরি হবে, ওই জায়গাতে তুমি এই ধ্রুবপদের কলামটা কি করবা, অ্যাড করে দিবা। তো আমি তাই করি। এখানে 1 1 1 এটা ছিল আমার এক্স এর কলাম, সো এটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমার এই যে ধ্রুবপদ বা কনস্ট্যান্টের কলাম যেটা ছিল সেটা ওর জায়গায় বসবে 10 7 8। এরপরে যা আছে তাই থাকবে -1 2 1 1 -1 -1। তো ডিএক্স এর এখন এটারও নির্ণয়কের মান বের করতে পারে। নির্ণয়কের মান বের করা মানে তো তোমরা জানলা কোন একটা সারি অথবা কলমের প্রত্যেকটা উপাদানের মান বের করা। তো এর আগে আমি ভেঙে ভেঙে করাই দিছি, এখন আর দিলাম না, যেহেতু এর আগে একবার করাই দিছি। সো এখন ডিরেক্ট আমি ক্যালকুলেশনে চলে যাই। তো 10 টা রাখলাম, দেন সারি কলম বাদ -2 + 1, দেন এখানে মাইনাসে মাইনাসে প্লাস 1 ইনটু -7 + 8। ক্যালকুলেশন আমি ডিরেক্ট করতেছি যেহেতু এর আগে ভেঙে করাই দিছি, এখন একটু ডিরেক্ট যাই। ওকে, +1 7 এর 7 আর 1 গুণ করলে 7 -16। তো দেখো 10 ইনটু এই -2 and +1 ক্যালকুলেশন করলে কি হয় -1 প্লাস 1 ইনটু -7 + 8, এটা ক্যালকুলেশন করলে কি হয় 1, দেন প্লাস 1 ইনটু 7 থেকে যদি 16 বাদ দেই তাহলে কত হয় 9 হয়, তাহলে -9, যেহেতু বড় চিহ্নের আগে মাইনাস আছে মাইনাস চিহ্ন। এরপরে 10 আর -1 গুণ করলে হবে -10, এরপরে প্লাস 1 আর 1 গুণ করলে হবে 1, দেন প্লাস আর এই ব্র্যাকেটের ভিতরে কি আছে মাইনাস, সো এই মাইনাস এন্ড প্লাসে কি হয়ে যাবে মাইনাস, আর 9 আর 1 গুণ করলে 9, সো -10 and -9 এটা যোগ করলে হবে -19, দেন +1। এখন -19 আর +1 এটা যদি ক্যালকুলেশন করি আমার আসে -18। এই যে -18 পাইলাম বা -18, এটা আমার কিসের মান পাইলাম ডিএক্স এর। এখন ডিএক্স এর মান পাইছি, ডি এর মান পাইছি। এক্স এর জায়গায় যদি আমি ডাইরেক্টলি বসাই দেই ডিএক্স সমান এত এন্ড ডি সমান এত, তাহলে আমি এক্স এর মান পেয়ে যাব না। তো আমি ধীরে ধীরে ক্যালকুলেশন করব, আগে প্রত্যেকটার মান বের করে নিব ডিএক্স ডিওয়াই ডিজেড, তারপরে আমি সূত্রে বসাবো। ক্লিয়ার? আর আমি জাস্ট বামে এটা নোট করে রাখি, আমি ডিএক্স সমান পাইছি
-18th, এটা মিশাই দিলাম। এরপরে আমার কাজ কি হবে, যেহেতু এক্স এর চলক বের করতে পারছি, অর্থাৎ এক্স এর চলকের ক্ষেত্রে ডিএক্স যেহেতু বের করতে পারছি, এবার আমার কোন চলকের মান বের করা উচিত বলতো? অবশ্যই ওয়াই। সো এখানে সূত্রটা কি ছিল? ওয়াই সমান ডিওয়াই ডিভাইডেড বাই ডি। ডি তো এখানে পাইছি, আর ডি এর মান তো -2 ক্যালকুলেশন করেও পাইছি। এখন আমি বের করব ডিওয়াই। তোমরা কেউ কি গেস করতে পারছো এবার এখানে কাহিনীটা কি হবে? ইয়েস, তোমরা অবশ্যই গেস করতে পারছো। এবার কাহিনী হবে এখানে ওয়াই এর যে আমার কলামটা ছিল সেটাকে উঠাই দিব, দেন যে ফাঁকা জায়গা আমার ক্রিয়েট হবে সেখানে এই যে কনস্ট্যান্ট বা ধ্রুব পদের যে কলাম ছিল সেটা বসাই দিব, দেন ক্যালকুলেশন করব। কত ইজি না ব্যাপারটা? তাহলে এক্স এর যে চলক ছিল সেটা বসাই দিই 1 1 1, কিন্তু ওয়াই এর যে চলক ছিল আমি যেহেতু ডিওয়াই বের করতেছি, অর্থাৎ আমি যেটা বের করব তার চলকরে উঠাই দিব ডিরেক্ট, তার সহগের মানে কলামটা উঠাই দিব। এরপরে কনস্ট্যান্ট যে কলাম থাকবে সেটা এখানে বসাই দিব। তো ডিওয়াই এর ক্ষেত্রে ওয়াই এর কলামটা আমি উঠাই দিলাম, দেন একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হয়েছে, তো এখানে আমি কনস্ট্যান্টের মানটা বসাই দিই 10 7 8। এরপরে যা আছে তাই 1 -1 -1। তো এটার ক্যালকুলেশন নরমাল আগের নিয়মের মতোই, 1 ইনটু সারি কলাম বাদ, তাহলে -7 -7 আছে +8, দেন হইতেছে -10 সারি কলাম বাদ, -1 -7 আছে +1, দেন হইতেছে +1 সারি কলাম বাদ 8 -7। তাহলে 1 ইনটু আমি যদি -7 and +8 এটা ক্যালকুলেশন করি হয় আমার 1, দেন -10 ইনটু -1 +1 এটা ক্যালকুলেশন করলে হবে 0, দেন +1 ইনটু যদি 8 থেকে 7 বাদ দেই থাকে 1। সো 1 1 ক্যালকুলেশন করলে 1, আর 0 তে করলে 0ই, +1, সো 2। 1 and 1 2 প্লাস -0 দ্যাট মিন্স 2। আরো ভাঙাই দিলাম তোমাদের। তো আমি এখানে dy এর মান কত পেলাম? 2। এখন এই যে সূত্র dy এর জায়গায় 2 বসিয়ে দিলাম, d এর জায়গায় -2 বসিয়ে দিলাম, তাহলে কি আমরা মানটা পেয়ে যাব না? তো dy এর মান পাইলাম -2। এটাও ক্যালকুলেশন করে রাখি, সরি -2 না +2। ওকে, এখন আসি আমরা z এর মান বের করার ক্ষেত্রে। z এর ক্ষেত্রে আমার সূত্রটা কি হবে দেখো তো? z z z এর ক্ষেত্রে হবে dz ডিভাইডেড বাই জি, মানে সরি d। এখন dz এখানে কাহিনীটা কি হবে? অবশ্যই z এর যে কলাম আছে সেটাকে আমি উঠাই দিব, দেন যেই ফাঁকা জায়গায় ক্রিয়েট হবে সেখানে আমি কনস্ট্যান্টের যে কলাম সেটা বসাই দিব। তাহলে 1 1 1 -1 2 1। এখন এই কলামটা আমি উঠাই দিছি, দেন 10 7 8 এটা বসাই দিছি। ক্যালকুলেশন করলে হয় 1 8 2 16 -7, দেন মাইনাস আর এই মাইনাসে প্লাস 1 ইনটু 8 -7, দেন হইতাছে +10 1 আর 1 ক্যালকুলেশন করলে হয় 1 -2। তাহলে বিষয়টা হয় 1 ইনটু 16 থেকে যদি 9 বাদ দেই থাকে 9, দেন প্লাস 1 ইনটু 8 এর থেকে যদি 7 বাদ দেই তাহলে থাকে 1, সো 1, দেন প্লাস 10 ইনটু 1 থেকে যদি -2 করি তাহলে হবে -1, সো 9 + 1 আর প্লাস আর মাইনাস -10, +9 + 1 এটা যোগ করলে হবে +10 -10, দ্যাট মিন্স 0। সো এই যে আমি dz এর মান বের করলাম, এটা কত পাইলাম? 0। dz সমান 0। এখন দেখো আমার dz এর মান আছে, dy এর মান আছে, dx এর মান আছে, d এর মান আছে, তাহলে আমি কি ইজিলি ওই যে তিনটা সূত্র দেখাইলাম সূত্রতে বসাইলে আমি x y এবং z এর মান বের করে নিতে পারবো না? তো চলো সরাসরি সেই মানগুলো বের করি এবং আমাদের অঙ্কটি শেষ করি। তো প্রথমে x বের করি। x মিন্স dx ডিভাইডেড বাই d। dx মিন্স আমার কত? -18th, and d মিন্স -2। দ্যাট মিন্স মাইনাস মাইনাস কাটতে পারি, 2 আর 18 কাটলে হবে 9। দ্যাট মিন্স x ইকুয়াল আমার কি +9। এরপরে বের করি y, y ইকুয়াল dy ডিভাইডেড বাই d। dy মিন্স কি আমার +2, এন্ড d মানে কি আমার -2, সো -2 2 2 কাটা তাহলে হয় 1, আর এই মাইনাস থাকার কারণে -1। এবার বের করি z, z ইকুয়াল dz ডিভাইডেড বাই d। dz মিন্স 0 এন্ড d মিন্স -2, দ্যাট মিন্স উপরে 0 থাকার কারণে সম্পূর্ণ অ্যান্সারটাই 0। সো আমি এখান থেকে বলতে পারি x ইকুয়াল +9, y ইকুয়াল -1 এন্ড z ইকুয়াল 0। দ্যাটস দা সমাধান। সো এই যে তুমি যে প্রসিডিউরে এই সমীকরণটা সমাধান করছো, তোমার সামনে যেই সমীকরণই দিক না কেন তুমি সেম প্রসিডিউর অ্যাপ্লাই করবা, তাহলে ইনশাআল্লাহ দেখবা তোমার যত কঠিনই হোক বা যে ম্যাথই আসুক না কেন তোমার সামনে খুব সহজেই তুমি সলভ করে নিতে পারবা। আরেকটা কথা মাথায় রাখবা সবসময়, তোমার এই যে 10 7 8 কনস্ট্যান্ট পদের যে কলামটা আছে এটা তোমাদের সব বাম দিকেও থাকতে পারে, ওইদিকে সব 0 থাকতে পারে। তখন তুমি কি করবা? মানে চলক গুলোরে একদিকে রাখবা আর কনস্ট্যান্ট গুলোকে কি সমানের ওই পাশে দিয়ে দিবা। আবার অনেক সময় থাকতে পারে তোমার এখানে মনে করো z এর কোনো অংশই দেওয়া নাই, এখানে z এর কোনো অংশই দেওয়া নাই, x + y = 8, তখন তোমার z এর মানটা কি হবে বলো তো? এই জায়গায় z এর যে তুমি চলক বসাইতেছিলা তখন কি হবে বলো তো? 0 হবে। অর্থাৎ এই জায়গায় যে -1 বসাইতেছিলা এটা তোমার 0 হয়ে যাবে, বুঝছো? এখানে যদি কিছু না দেওয়া থাকে, z মানে কোনো চলকই না দেওয়া থাকে, ওই মানে ঘরটা যদি ফাঁকা থাকে তো ওই জায়গায় নির্ণয় করার সময় কত বসাবে? 0। কেন না দেখো তো 0 × z মানে কি 0, বা x এর জায়গায় মনে করো তোমার কিছু দেওয়া নাই, সো 0 × x মানেই তো 0। সো এখানে সহগটাকে তুমি 0 বলতে পারতেছো না, অর্থাৎ চলকের সাথে যা গুণ অবস্থা থাকে তাই তো সহগ।
তো এখানে কিছু নেই মানে কি জিরো আছে, আর জিরো মানে কি জিরো ইন্টু যা পৃথিবীর যা কিছুই ওর সাথে গুণ করো না কেন সেটা জিরো হয়ে যাবে। সেখানে জেড তুমি কল্পনা করতেই পারো, আর জেড যেহেতু সহগ, তো ওই জায়গায় তুমি জিরো বসিয়ে দিতে পারবা। এই কয়টা প্রসিডিউর তুমি যদি মনে রাখতে পারো, আর এই সূত্রটা এন্ড কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা যদি মনে রাখতে পারো, এই ধরনের অঙ্ক তোমার কাছে কোনো ব্যাপারই না। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো।